দেশে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে বললেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টে বিভ্রান্তির অপচেষ্টায় সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ জাতির সাথে বেইমানি না করার ওয়াদা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যাই কেটে যাবে, আশাবাদী ভারতের হাইকমিশনার। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। জুলাই আন্দোলনের ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড। ইলিয়াস আলী গুমে উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে ওয়ারেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে। দেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যারা দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন সিকান্তের মান। বাঁশখালীর জনসভা শেষে রোববার বিকেলে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় বিএনপি নেতারা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে সড়ক পথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম ওলামাদের সহায়তায় একটি বিপদ থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে, যদিও দেশের সমস্যা এখনো শেষ হয়নি। ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকবো। বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যান। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে এগিয়ে নিতে, সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালনে শুরু থেকেই সচেষ্ট আছে সরকার। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে।
হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে যান, সেখানে সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতেই ঢাকায় ফেরেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এর আগে আরেক আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশবাসীকে সতর্ক করেন, বিভ্রান্তি তৈরির অপচেষ্টাকারীরা যেন কোনো সুযোগই না পায়। কিছুদিনের মধ্যে বিদ্যুৎ জ্বালানির পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। চট্টগ্রামের বাঁশখালী থেকে সিকান্দার রেমানের আরেকটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি নিমের চারা রোপণ করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় বাঁশখালীর বাহারছড়া গ্রামের একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এরপর সমুদ্র সৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের মতো মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি জানান, অল্প সময়ের মধ্যে লবণের মূল্য নির্ধারণ করা হবে, যাতে লবণ চাষিরা লাভবান হতে পারে। এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা, ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়। সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। জ্বালানি ব্যবস্থায় গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে বিগত সরকার কাজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সতর্ক থাকতে হবে আমাদেরকে, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য,
জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, 2026-27 অর্থ বছরে 41 লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। সমুদ্র তীরবর্তী অঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা চরাঞ্চল সহ দুর্গম কিংবা অবহেলিত সব এলাকার সমান উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছিলেন, এদেশের মানুষ যে উদ্দেশ্য নিয়ে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বর্তমান সরকার। দেশের আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বললেন সরকার প্রধান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের তাৎপর্য দ্বিমুখী। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়বদ্ধতা এবং দলকে সংগঠিত করার রাজনৈতিক অঙ্গীকার, এই দুই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চট্টগ্রাম সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামবাসীর কল্যাণ এবং রাজনৈতিক রোডম্যাপ উভয় দিক থেকে এই সফরটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বলে মনে করছেন দলটির নেতাকর্মী এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া, ক্যামেরায় ছিলেন আলী আকবর। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর ঘিরে 3 উপজেলা বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীর পাশাপাশি মহানগরী জুড়েও সাজ রব। প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি উদ্দীপ্ত পুরো চট্টগ্রাম। দিনভর নানা কর্মসূচির শেষে রবিবার সন্ধ্যায় হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় এই উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর উপহার দিতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের সুযোগে হাটহাজারীবাসী তুলে ধরেন তাদের দীর্ঘদিনের চাওয়া। জরুরি ভিত্তিতে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্মাণ কাজ শুরু, হাটহাজারী সড়ককে 6 লেনে উন্নীতকরণ, হালদা নদীর পশ্চিম পাড়ে বাঁধ নির্মাণ সহ নানা দাবি দেওয়া এ সময় তারা তুলে ধরেন। উনি তৃণমূলের কথাগুলো শুনবে, ভবিষ্যতে যে নেক্সট যে কমিটি আমাদের যে কমিটিগুলো হবে ওগুলা নিয়ে উনি একটা ধারণা দিবে, যারা তৃণমূলে আছে, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং যারা বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হয়েছে, তাদেরকে দিয়ে আগামী দিনের কমিটিগুলো বিশুদ্ধ করবেন। সুন্দর হাটহাজারী বাইজিদ গড়ার লক্ষ্যে আমরা আমাদের জনাব দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা চাই দেশে সুন্দরভাবে আমরা যেন গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। দিনের সব কর্মসূচির শেষে রাতে মহানগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রামের 3 সাংগঠনিক জেলা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণে নেতাকর্মীদের নিয়ে হয় সাংগঠনিক সভা। ফলে চট্টগ্রামবাসীর কল্যাণ এবং রাজনৈতিক রোডম্যাপ উভয় দিক থেকে এই সফরটি গুরুত্বপূর্ণ ও অর্থবহ বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। আমাদের প্রত্যাশাটা হচ্ছে হাটহাজারী থেকে রামগড় পর্যন্ত এই রাস্তাটা আমরা 6 লাইনের বিশিষ্ট প্রস্তাবনা আছে, এটাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রস্তাবটা রয়েছেন। আজকে হাটহাজারীবাসী খুবই আনন্দিত, আমরা গর্বিত। 6 মাসের মধ্যে উনি হাটহাজারীতে আসছেন, এটা আমাদের বড় পাওনা। সবচাইতে বেশি আমাদের দাবি হলো চট্টগ্রাম খাগড়াছড়ি রুট 4 লাইনে বা 6 লাইনে উন্নীতকরণ। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হওয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে সরকারের যে বিশেষ নজর রয়েছে তা স্পষ্ট হলো বলে মনে করছেন চট্টগ্রামবাসী। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল। বলেন, সরকারের বিভিন্ন কাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দাতা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয় তখন বিরোধী দলের কথা বলা সাজে। একটি ধ্বংসপ্রাপ্ত এবং বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টার মাঝে এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের 25টি দুস্থ পরিবারকে অনুদান হিসেবে 4 দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছে। রাস্তা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না।
আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শুধু 36 দিনের নয়, যেদিন থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে জুলাই, যা শেষ হয়েছিল 5ই আগস্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জুলাই কোনো ব্যক্তির নয়, এটা 18 কোটি মানুষের। একক ব্যক্তির যদি কোনো ক্রেডিট থাকে সেটা বেগম খালেদা জিয়ার। জুলাইয়ের চেতনা সারা দেশে ছড়িয়ে দেয় জুলাই নিয়ে অধিদপ্তর করা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে কিছু তরুণ, আর তাদের পেছন থেকে উস্কানি দিচ্ছে একটি শ্রেণী। তারা ক্ষমতার নেশায় মত্ত হয়ে জুলাইয়ের চেতনা বিক্রি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা মাথায় নিয়ে কাজ করতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদের এই কৃতিত্ব যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তাদের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এবং তার দল এগুলো ওই চেতনা বিক্রি করবে না জুলাইয়ের। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপি 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এ পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রবিবার নির্বাচন ভবনে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা এবং আচরণবিধির প্রস্তুতির অগ্রগতিও জানায় কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হতেই প্রথম দিনেই 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রবিবার নির্বাচন ভবনে গিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে কোনো তথ্য জানায়নি বিএনপি। আজকে থেকে আমরা মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার সব শেষ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, গত 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত হালনাগাদে ভোটার বেড়েছে 3,09,315 জন। বর্তমানে মোট ভোটার 12,86,32,555 জন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গ্রহণ আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও স্থানীয় সরকার নির্বাচন 2 ক্ষেত্রেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। 11 দলীয় ঐক্য রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে। তাকেই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই অলি আহমদকে প্রার্থী করার এই সিদ্ধান্ত। মোবাশ্বের আহমদের রিপোর্ট। 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে প্রেক্ষাপটে রবিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বসে 11 দল সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার। পরে গণমাধ্যমকে সিদ্ধান্ত জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি।
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই তাদের এই সিদ্ধান্ত। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এদিকে জাতির সাথে বেইমানি করবে না জানিয়ে 11 দলীয় ঐক্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী বৈঠক হলে দ্বিপক্ষীয় অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুদেশের জনগণ পর্যায়ে সম্পর্ক ভালো, এই সম্পর্ককে সরকারি পর্যায়েও শক্তিশালী করা দরকার। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার। আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুবান্ধব ফ্যাসিলিটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে শিশুবান্ধব ফ্যাসিলিটি ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বলেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্থায়ী, তাই সরকারি পর্যায়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি। এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। দুই দেশের সরকার প্রধান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে বলে দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person, and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. ভারতীয় ভিসার ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে ভিসা সেন্টার ও সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পরে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় উঠে আসে। সোমবার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবি জানায়, শনিবার রাত 3:30টায় ভারতের অভ্যন্তরে মাগুরুলি স্থানে ঘটনাটি ঘটে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের বিপরীতে মাগুরুলি স্থানটির অবস্থান। নিহতের নাম মোহাম্মদ তারা মিয়া, বয়স 20 বছর। কুলাউড়া উপজেলার মোড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে তারা মিয়া সহ 4-5 জন সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় তারা মিয়া গুলিবিদ্ধ হন। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করে। সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরেও সচল ছিল ডন এবং সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ। এর ভিত্তিতেই দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়েছে। 24 জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেটের স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের।
এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১.৫ দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ও ওবায়দুল কাদের ও জৈনাদ আহমেদ পলকের কল রেকর্ড জমা দেন প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। জি সালামালাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামাইকুম। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার দুরবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অসন্তোষ জানিয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি। সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢুকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। স্বাস্থ্যসেবার সার্বিক ব্যবস্থাপনা দেখার পাশাপাশি রোগীদের পর্যবেক্ষণ করেন, তাদের সাথে সেবা নিয়ে কথা বলেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ করেন সেবা প্রার্থীরা। এসব দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অব্যবস্থাপনার দায়ে জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন, যদিও পরে মৌখিকভাবে তাকে ক্ষমা করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তবে সংশ্লিষ্টদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন। এ সময় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার সঙ্গে ছিলেন। সিভিল সার্জন উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার কোনো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টিডায়াবিটিস ভ্যাকসিন পাইনি, তারপর ডেঙ্গুর ভ্যাকসিন ইঞ্জেকশন পাইনি। এইগুলি যে উত্তর পেয়েছে এতে আমি সন্তুষ্ট হতে পারি। ডিএচএফ চিঠি দিয়েছে, উনিও দায় সারা মতো চিঠি দিয়ে বসেছে। একটা রুগী আসলে আমার পুকুরে একটা আমার মারাও যেতে পারতো, যাক আল্লাহ রহমত করেছে। আমি অর্ডার দিয়েছি ঢাকা থেকে আজকে গিয়ে ভ্যাকসিন আনার জন্য, আমাদের ভ্যাকসিন অভাবে। ইউনো সাহেবকে বললো ভ্যাকসিন দিতে পারতেন। বাথরুমের অবস্থা দেখেছেন, একটা লেবার রুম ইউনো সাহেব করে দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বছর ৫ কোটি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। সে লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, কোনো সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। বরিশালের বেলস পার্ক মাঠে বৃক্ষমেলা উদ্বোধনের পর মন্ত্রী এসব কথা জানিয়েছেন। বলেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আর বাংলাদেশ এ নিয়ে অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। এই সমস্যার সমাধান বৈশ্বিকভাবে করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হবার আহ্বান জানান তিনি। বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হলে পৃথিবীর তাপমাত্রা বসবাস অযোগ্য হয়ে যাবে। পরে তিনি বৃক্ষমেলা ঘুরে দেখেন। সড়কের কাজ দ্রুত শেষ হলে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি সহ সকল পরিবহনের গতি বাড়বে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর সড়কের 4 লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এমন আশা প্রকাশ করেন। ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, হিলি সীমান্তে 0 পয়েন্ট থেকে মহিলা কলেজ ও চারমাথা থেকে ঘোড়াঘাট মহাসড়কের 4 লেনে উন্নীত করার কাজ সব জটিলতা কাটিয়ে শুরু হলো। অনুষ্ঠানে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। 2022 সালের ডিসেম্বর মাসে ৩.৫ কোটি টাকা ব্যয় হিলি স্থলবন্দরের 2.25 কিলোমিটার 4 লেন সড়কের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কার্যক্রম আরো ব্যাপক প্রসার লাভ করবে। এই হিলি বন্দরের কার্যক্রম আরো বেড়ে যাবে। এখানে অর্থনৈতিক কার্যক্রম যখন বাড়বে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। এর মাধ্যমে 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 18 লাখ শিক্ষার্থীর দীর্ঘ 2.5 মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি এবং সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত 20 জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র, 9,27,039 জন ছাত্রী, 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, 3,885টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,18,318 জন, মাদ্রাসা বোর্ডে 3,03,286 এবং কারিগরি বোর্ডে 1,34,660 জন। SMS এর মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে 1063 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 3 জন, ঢাকা বিভাগে 2 জন ও বরিশাল বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত 873 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 98 জন এবং উপসর্গ নিয়ে 775 জনের। হামে আক্রান্ত হয়েছে 17,115 জন। সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 1,36,320 জনে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার জন্য স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। সকালে ঝটিকা সফরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলাবালি ও আবর্জনার স্তূপ সহ চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন আমিনুল হক। তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। কমলাপুর স্টেডিয়ামে এসেছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে আমরা সেই গতানুগতিক ধারা থেকে এখনো বের হতে পারি। সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। স্টেডিয়ামের চারপাশে আমরা স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। দ্রুততম সময়ে স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে এনে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সাথে স্টেডিয়ামে বেশ কয়েকটি অটোরিকশার গ্যারেজ সহ দোকানপাটের বরাদ্দ বাতিল করে সেখানে ক্রীড়ার পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দেন আমিনুল হক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে দেশের সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে বললেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টে বিভ্রান্তির অপচেষ্টায় সতর্ক থাকার আহ্বান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল কিছু তরুণ, অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে 2টি মনোনয়ন ফর্ম নিয়েছে বিএনপি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ জাতির সঙ্গে বেইমানি না করার ওয়াদা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যায় কেটে যাবে, আশাবাদী ভারতের হাইকমিশনার। মৌলভীবাজারে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি। জুলাই আন্দোলনের ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড। ইলিয়াস আলী গুমে উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে ওয়ারেন্ট।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।